আসসালামু আলাইকুম দর্শক। অবশ্যই আপনি ভালো নাই সেটা বুঝতে পারছি। আজকে হচ্ছে যে বিষয়টা আপনাদের কিছু বলার জন্য বসেছি সেটা হচ্ছে একটা সংস্কার আন্দোলন নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ যে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন পুলিশের গুলিতে, সেই বিষয়ে কিছু কথা, কিছু ঘটনা এবং সেটার আলোকে লয়ের একটি ব্যাখ্যা আজকে দেওয়ার চেষ্টা করব। যুগান্তরের নিউজে দেখলাম যে আবু সাইদের মৃত্যুতে যে এফআইআরটি হয়েছে সেই এফআইআরে কোথাও বলা হয়নি যে সে পুলিশের গুলিতে নিহত হয়েছে। মানে কয়েকটি ঘটনা, এক হচ্ছে আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে থানায় এফআইআর করা হয়েছে, সেটি করেছে থানার রাজহাট থানার এসআই বিভূতিভূষণ নামে একজন এসআই, তিনি করেছেন। একই সাথে আরেকটি সংবাদ সেটা হচ্ছে একজন মন্ত্রী বলেছেন পুলিশকে গুলি করার অনুমতি দেওয়া হয়নি। প্রশ্ন জাগে, তাহলে গুলি পুলিশ করলো কোন সাহসে, কিসের ভিত্তিতে? তৃতীয় নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে আবু সাইদের পরিবারের সাথে দেখা করার জন্য প্রধানমন্ত্রী তাদেরকে ঢাকায় নিয়ে এসেছেন এবং তারা এখন রাজারবাগ পুলিশ লাইন্সে আজকে রাতে রয়েছেন। সম্ভবত কালকে রোববারে তাদের দেখা হতে পারে। এই সামগ্রিক ঘটনার আলোকে যখন ঘটতেছে, একদিকে আমরা দেখতেছি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এত স্টুডেন্টদের জীবন যেখানে গেল, আবু সাইদের মৃত্যু হলো, শহীদ হলেন তিনি, এবং তার এই মৃত্যুকে কেন্দ্র করে এফআইআর হলো। এবং সেই আজকের ভিডিওর মূল কথা হচ্ছে এফআইআর আসলে কি লেখা হয়েছে সেটা একটু পরে বলতেছি। আরেক মন্ত্রী বলতেছেন যে আসলেই পুলিশকে গুলি করার অনুমতি দেওয়া হয়নি। আবার আবু সাইদের পরিবারের সাথে দেখা করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে ঢাকায় নিয়ে এসেছেন দেখা করার জন্য, যে ওই গরিব ফ্যামিলি যার টাকায় যার ইনকাম এই ফ্যামিলিটা চলতো তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। একদিকে যখন এই অবস্থা, প্রধানমন্ত্রী হাসপাতালেও যাচ্ছেন আহতদের দেখার জন্য, ঠিক সেই মুহূর্তে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যতগুলো সরাসরি গুলিতে ছাত্র মারা গেল, শহীদ হলো, সবচেয়ে ক্রুশিয়াল এবং করুণাদায়ক এবং মানুষকে সবচেয়ে বেশি আলোড়িত করেছে যে আবু সাইদ, সে আবু সাইদের মৃত্যুতে কেন্দ্র করে যে এফআইআরটি লেখা হয়েছে, সেই এফআইআর নিয়ে যুগান্তরে যে নিউজটি করেছে সেই নিউজটি আমি আপনাদেরকে হুবহু পরে শোনাচ্ছি, একটু ধৈর্য ধরে শুনবেন। দেন পরবর্তীতে এফআইআরের বিষয়টা নিয়ে আসলে কথা বলবো। সেখানে বলা হয়েছে, গত বৃহস্পতিবার তাজহাট থানা পুলিশের এসআই বিভূতিভূষণ বাদী হয়ে মামলাটি করেন। মামলার মূল অংশ বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকারীদের আড়ালে, একটু পয়েন্টগুলো দেখবেন, জামাত বিএনপি সহ সরকার বিরোধী রাজনৈতিক ও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার সংঘর্ষ হয়। তার মানে মূল কথা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকারীদের আড়ালে জামাত বিএনপি সহ সরকার বিরোধী রাজনৈতিক ও সন্ত্রাসী গোষ্ঠীদের সাথে আইন প্রয়োগকারী সংস্থার সাথে সংঘর্ষ হয়। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে সংঘর্ষে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের আবু সাইদ সড়কে পড়ে যান। 16 জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের কাছে সংঘর্ষে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এখন কথা হচ্ছে, এই গুরুতর আঘাতপ্রাপ্ত হয় কাদের সাথে, কাদের সংঘর্ষে, কাদের আক্রমণের কারণে সে আঘাত পায়, কিসের জন্য পায়, এখানে নাই। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে আঘাতের ফলে তাহার মৃত্যু হয়। তাহলে কর্তব্যরত কোন চিকিৎসক তাহাকে মৃত্যু ঘোষণা করেন? কোথায় আঘাত লেগেছে, কিসের আঘাতের কারণে তার মৃত্যু পর্যন্ত হয়ে গেল? আঘাত তো একটা চর দিলেও আঘাত হয়, একটা ঘুষি দিলেও আঘাত হয়, একটা গুলি দিলেও আঘাত হয়, পেটের ভিতরে চাকু চুরাই দিলে সেটাও আঘাত হয়। কিন্তু কথা হচ্ছে ঠিক কোন আঘাতের কারণে সে মৃত্যুবরণ করেছে, সেই বিষয়ে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে উল্লেখ করা হয়। এই মামলায় আসামি হিসেবে কারণ আর নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। মামলা তদন্ত কর্মকর্তা এসআই জিল্লুর রহমান যুগান্তর পত্রিকাকে বলেন, মামলা তদন্ত শুরু করছি, মামলাটির তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই কোনো কিছু পরিপূর্ণ না জেনে কোনো মন্তব্য করা ঠিক হবে না। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আশা করি 2-3 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট হাতে পেয়ে যাব। এই হচ্ছে মূল নিউজটা পড়ার পরে আমি এটা দুপুরে পড়েছি, মোটামুটি শক খেয়েছি। আসলে দেখুন, আমরা এমন একটা সমাজ, এমন একটা দেশে বাস করি
যে আমরা মানুষ এত এত সত্যিকার অর্থে আমরা ইভেন আমরা এত এত বেকুব, যে বেকুবতার কারণে প্রতিনিয়ত আমাদের যারা লিড দেয় নেতা থাকে তারা প্রতিনিয়ত তারা পোল্টি মারে, এবং এই পোল্ট্রিটা আমরা ধরতে পারি না, ধরা উচিত কিন্তু আমরা ধরতে পারি না, এই বিষয়ে আমাদের খোঁজই থাকে না। কিসের জন্য? এখানে একটা এফআইআর আইনগত ভিত্তিতে, এফআইআর নিয়ে আইনে যেটা বলেছে সেটা একটু শুনবেন। আইনে এখানে যেটা সুযোগ আছে সেটা হচ্ছে যে কেউ এফআইআর করতে পারে যে কোনো ঘটনার আলোকে। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এফআইআর মানে হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। একটা ঘটনা যখন ঘটে তখন সেই ঘটনার আলোকে ওই বিষয়টি শুনে হোক বা দেখে হোক, যেভাবেই হোক, যে কেউ এফআইআর করতে পারে। মূলত আইনের এই সুযোগটার কারণেই আমরা যে রাষ্ট্রবাদী যে মামলাগুলো দেখি, পুলিশ মামলা করে, মূলত এইখানে যে স্পষ্টভাবে আসলে এইভাবে বলা নাই যে আসলেই কে করতে পারবে, শুধুই ভিক্টিমাইজ যে হয়েছে সে করতে পারবে কিনা, তার ফ্যামিলি করতে, এরকম বলা হয় নাই। বরং বলা হয়েছে একটা ঘটনা যখন ঘটে তখন সেই ঘটনাটা যে শুনে বা দেখে যে কেউ হোক ওই ঘটনা সম্পর্কে পুলিশের কাছে যে আসুক, মূলত ওটাই ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। মূল ডিটেলসটা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, মানে এটা একটা ইনফরমেশনাল রিপোর্ট, এবং এই রিপোর্টের ভিত্তি করেই মূলত তদন্তের কাজটা আগায়, এবং সেই তদন্তের ভিত্তিতেই মূলত মামলাটি পরিচালিত হয়। সাক্ষ্য পর্যায়ে গিয়েও তদন্তের বিষয়ে অনেক নাড়াচাড়া হয়, কিন্তু এফআইআর এবং তদন্ত রিপোর্টের কারণে মামলা অনেক বেশি শক্তিশালী হয়, অনেক বেশি দুর্বল হয়, দুইটি হয়, এবং এ কারণেই অনেক বড় বড় কেসেও আসামিরা জামিন পেয়ে যেতে পারে। আবার এই জিনিসগুলো শক্ত থাকলে অনেক মানে স্বাভাবিক জায়গায় যদি শক্তভাবে থাকে তখন মামলাটা শক্ত হয়। সুতরাং যে বিষয়টা দেখেন যে একদিকে আবু সাঈদের পরিবারের সাথে দেখা করার জন্য তাদেরকে ঢাকায় নিয়ে আসা হলো, আহত মানুষদের দেখার জন্য হাসপাতালে ভর্তি হওয়া মানে যাওয়া হচ্ছে। মন্ত্রীরা স্বীকার করতেছেন যে পুলিশকে গুলি করার জন্য বলা হয়নি। ঠিক এমন একটি অবস্থায় সারা দেশের, সারা বিশ্বের যারা বাংলাদেশ সম্পর্কে অবগত প্রত্যেক মানুষ যে ভিডিওটি 16ই জুলাইকে কেন্দ্র করে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেওয়া হয়েছে, আবু সাঈদেরকে গুলি করাকে কেন্দ্র করে যে ভিডিওটি বের হয়েছে, এমন কোনো মানুষ কি আছে যে এই ভিডিওটা দেখেনি? কে গুলি করেছে এই বিষয়টি, এমন যারা এই ভিডিওটি দেখেছে তারা কি প্রত্যেকে তার চেহারাটা চিনে না? সব কিছু চেনে, কিন্তু এত কিছুর পরে যখন এত কিছু করা হচ্ছে, হাসপাতালে যাওয়া হচ্ছে, ফ্যামিলিকে আনা হচ্ছে দেখা সাক্ষাৎ করার জন্য, সব কিছু করা হচ্ছে, তাহলে তার মৃত্যুর কারণটা, মৃত্যুকে কেন্দ্র করে যে এফআইআরটি করা হলো সেই এফআইআরে এত বেশি পরিমাণে সবচেয়ে সত্য তথ্যগুলো অনুল্লেখ থাকার কারণ কি? অনুল্লেখ থাকার কারণটা কি? কেন স্পষ্ট করা হলো না? কিসের জন্য? স্বাভাবিকভাবেই আমরা যে বিষয়টি দেখি সেটি হচ্ছে যে আমাদের এই দেশে একটার পর একটা ঘটনা আসতেই থাকে, যার কারণে যারা মূলত এই জায়গাগুলোতে থাকে তারা মূলত আশাই করে যে এখন একটা ঘটনা হচ্ছে, ওকে ঠিক আছে এটাকে মোটামুটি সামলে দাও, আর একটা ঘটনা আসুক তখন এটা এমনিতেই শেষ হয়ে যাবে। ঠিক সেই চিন্তার আলোকেই কি এই এফআইআরটা করা হয়েছে? কারণ এই মামলাটা তো একদিনে শেষ হবে না, এই মামলাটা তো অনেক দিন চলবে। তাহলে এই গুলি কে চালালো সেটা যেখানে স্পষ্ট, কেন চালালো সেটা যখন স্পষ্ট, যেখানে পুলিশের আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যে এরকম বিক্ষুব্ধ হলে বা মানুষ এরকম আইন শৃঙ্খলার সরকার যদি মনে করে, সেক্ষেত্রে যদি গুলিও চালাইতে হয় সেটা পায়ের নিচে, হাঁটুর নিচে চালাইতে হয়। সেখানে যে মানুষটার বুকে গুলি চালানো হলো ডাইরেক্ট এবং নিরস্ত্র মানুষকে সামনে থেকে, সেই গুলি কে চালালো, কেন চালালো, কোথায় আঘাত লাগলো, সব কিছু কোনো কিছুই এফআইআরে উল্লেখ করা হলো না। বলা হলো তদন্ত রিপোর্ট আসার পরে। এখন কথা হচ্ছে যেখানে এফআইআরের মতো মূল যে ফার্স্ট ইনফরমেশন রিপোর্টটা, সেখানেই এত গাফিলতি, সেখানে তদন্তে যে কী পরিমাণ গাফিলতি হতে পারে সেটা বোঝার জন্য আমাদেরকে আসলে আর কিছু ভাবার আছে। যেখানে তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ঢাকায় তাদেরকে নিয়ে আসতেছেন, আহতদের দেখার জন্য তিনি অবশেষে হসপিটালেও যাচ্ছেন, এমন একটা সময়ে তার এফআইআরের ভিতরে এই পরিমাণ তথ্যের গাফিলতি করা হলো। সেখানে তদন্ত রিপোর্টে কি আসবে এবং এই মামলাটার সর্বশেষ চূড়ান্ত পরিণতিতে যে আসলেই কী হবে সেটা মোটামুটি অনুমান করা যায়। এই পুরো জিনিসটা একজন নাগরিক হিসাবে, এই দেশের একজন মানুষ হিসেবে আমার জন্য লজ্জাকর,
সবার জন্য লজ্জাকর, এবং এই লজ্জার মূল কারণ, সবচেয়ে বড় কারণ, আমরা সাধারণ মানুষরা আমরা সচেতন না। সচেতন হওয়া জরুরি, তথ্য জানা জরুরি। যখন আপনার সচেতন হবেন, চাইলেই একজন মানুষ দিনে মুহূর্তের ভিতরে পোল্টি মেরে একটা তথ্য দিতে পারবে না। আমেরিকার রাষ্ট্রপ্রধান বা অন্য সভ্য দেশের রাষ্ট্রপ্রধান যারা আছে তাদেরকে দেখেন, তারা মুহূর্তের ভিতরেই তাদের ওয়াদা, তাদের কথা, তাদের ভাষণ থেকে পোল্টি নিতে পারে না, যেটা আমাদের এখানে হচ্ছে। এই হওয়ার কারণ আপনি, আমি, সবাই। আমরা যদি সচেতন না হই, আমরা যদি না জাগি, আমাদের এই দুর্ভোগ আমরা পোহাচ্ছি, আমাদের পূর্ববর্তী প্রজন্ম এই জিনিসগুলো ভুগে আসছে, এবং আমাদের সামনের প্রজন্ম ভুগবে। এখন এটা আসলে কত দূর চলতে দেওয়া উচিত কিনা, সেটা, আপনি হয়তো সিঙ্গেল একজন মানুষ, কিন্তু আপনিও যদি সচেতন হন, আপনার কারণে আরও 5টা মানুষ সচেতন হবে, এবং এইভাবেই আমাদেরকে আগাতে হবে। গভীর অন্ধকার একটিমাত্র আলো দিয়ে কখনোই আলোকিত করা যায় না। গভীর অন্ধকার, বৃহৎ পরিমাণে গাঢ় অন্ধকারকে দূর করতে হলে ঠিক তেমনই শক্তিশালী একটি লাইটের দরকার হয়। সেই লাইটটি আপনি হন, সেই লাইটটি আপনার মাধ্যমে আপনার পরিবার, আপনার বন্ধুরা হোক। ইনশাআল্লাহ একদিন আমরা আরও বেশি আইনের শাসনে আলোকিত হব, সুন্দর হব, এবং স্পষ্ট ঘটনাকে কেন্দ্র করে যে এফআইআর লেখা হয়, সেই এফআইআর লেখা যেন সবচেয়ে সত্যিকার তথ্যগুলো উঠে আসে, এমন একটা আইনের শাসন যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি। সেজন্য আপনার, আমার, সবাইকে ভাবতে হবে, কাজ করতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।